ওয়েলকাম টু ইসিজি রিভিউ। টুডেস ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সেটা হচ্ছে এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024। যারা এবছর এএনএম জিএনএম এর এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ডিটেলসে কনসেপ্ট গুলো একবার রিভিশন হয়ে যায়, প্রত্যেকটা কোশ্চেনের পেছনে কোন কনসেপ্ট আছে সেটাও ডিটেলসে আলোচনা করব। দেখতে থাকো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। দেখো, এই রকম কোশ্চেন থাকে। এটা হচ্ছে এএনএম জিএনএম 2024-এর লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন। ক্যাটাগরি ওয়ানে তোমাদের 1 থেকে 30টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের 1 নাম্বার থাকে। একটা অনলি ওয়ান অপশন কারেক্ট হবে, মানে এই 4টে অপশনের মধ্যে ধরো একটা অপশন কারেক্ট হবে, আর নেগেটিভ হবে -1/4। এইরকম থাকে, তোমরা দেখে নাও কোশ্চেন পেপারটা এরকম থাকে। এবং এটা হচ্ছে একদম কোশ্চেন পেপারটা আমি স্ক্যান করে নিয়ে এসেছি। দেখো, এরকম ইংলিশে থাকে এবং বাংলায় থাকে, তো তোমাদের কোনো সমস্যা নেই। এবং 50 নম্বর থাকে কিন্তু এই লাইফ সায়েন্সে। তো লাইফ সায়েন্সটা যদি ভালো করে পড়ো, তোমাদের র্যাঙ্ক করতে কিন্তু এই লাইফ সায়েন্স খুব হেল্প করবে। এবং এখন লাস্ট টাইম তোমরা রিভিশন করো ভালো করে, মাল্টিপল টাইম, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার সলভ করো, অ্যান্ড টাইমার লাগিয়ে মক টেস্ট দাও। যে মক টেস্টের কোশ্চেন যেগুলো ভুল হচ্ছে সেইগুলো তোমরা আবার অ্যানালাইসিস করো, মক টেস্ট অ্যানালাইসিস করে দেখো। সেই যেগুলো ভুল হচ্ছে সেগুলোর কনসেপ্ট পড়ো, আবার সেগুলো আবার প্র্যাকটিস করো। কারণ দেখো, যেগুলো তুমি মক টেস্টে টাইমার লাগিয়ে করছো, যেগুলো ঠিক করছো ফার্স্ট টাইম, সেগুলো কিন্তু এক্সামে আসলেও ঠিক হবে। আর যেগুলো ভুল করছো সেগুলো কিন্তু এক্সামে ভুল হওয়ার চান্স থাকে। তো চলো শুরু করি। এই কোশ্চেন গুলো ডিটেলসে ডিসকাস করবো আজকে। এটা দেখো, কোশ্চেন পেপার এই যে এরকম থাকে, কিউআর কোড লাগানো থাকে এই যে। চলো ডিসকাস করি। 2024-এর এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে এরকম। দেখো, প্রথম প্রশ্ন দেখো, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন। যখন গবেষণাগারে প্রস্তুত করা হয় ইনসুলিন, সেই পদ্ধতিকে কি বলে? দেখো, অপশন এ ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন বি মাইক্রো মাইক্রো প্রোপাগেশন, অপশন সি হচ্ছে বায়ো অ্যাসে, আর ডি হচ্ছে এগুলির সবকটি। তো অ্যান্সার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অপশন হবে, উত্তর হবে। এবার দেখো, ব্যাখ্যা দেখে নিই একটু। ব্যাখ্যা কি? ইনসুলিন একটি প্রোটিন হরমোন। এটা মনে রেখো, ইনসুলিন কিন্তু একটা প্রোটিন হরমোন, ইম্পর্টেন্ট লাইনটা। আর যেটা অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা উৎপন্ন হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ইনসুলিন কি? দেখো, পরের বার যদি এইবার ধরো এরকম আসতে পারে, ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন হরমোন, যেটা অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা উৎপন্ন হয়। ইম্পর্টেন্ট কিন্তু। আগে পশুর অগ্নাশয় থেকে ইনসুলিন সংগ্রহ করা হতো। মানে আগে প্রথম দিকে আর্লি স্টেজে কি করা হতো? ইনসুলিনটা পশুর অগ্নাশয় থেকে সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে গবেষণাগারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে মানব ইনসুলিন তৈরি করা হয়, হিউম্যান ইনসুলিন তৈরি করা হয়। কিন্তু বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে গবেষণাগারে মানব ইনসুলিন তৈরি করা হয়। এই পদ্ধতিতে মানব ইনসুলিন জিনকে মানব ইনসুলিনের যে জিনটা হয়, জিন, সেই জিনের ব্যাকটেরিয়ায় যেমন ইকোলাই এর ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওই জিনটাকে একটা ব্যাকটেরিয়া আছে যেটা ইকোলাই, এসচেরিয়া কোলাই, সেই ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করিয়ে সেই ব্যাকটেরিয়াকে ইনসুলিন উৎপাদনে সক্ষম করা হয়। ওই ব্যাকটেরিয়াটাকে ইনসুলিন উৎপাদনে সক্ষম করা হয়। পরে সেই ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন সংগ্রহ ও পরিশোধন করা হয়। বোঝা গেল? এবার দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন তৈরির ধাপ আমি একটু ডিটেলসে আলোচনা করছি, যাতে তোমাদের এক্সামের, যেহেতু একদম লাস্ট টাইম, একটা রিভিশনও যাতে হয়ে যায় তোমাদের। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন তৈরির ধাপগুলো কি দেখে নিই। এই ধাপগুলো কিন্তু আসতে পারে, মনে রাখতে হবে পরপর ধাপগুলো কি। মানব ইনসুলিন জিন সংগ্রহ, প্রথমে জিন সংগ্রহ করা হয়। 2 নম্বর, প্লাজমিড ভেক্টর কাটা হয়। দেখো, প্লাজমিড ভেক্টরটাকে কাটা হয়, কেটে ইনসুলিন জিন প্লাজমিডে যুক্ত করা হয়। দেখো, যেটা কেটে নিলাম এখান থেকে, সেটা এখানে যুক্ত করা হয় ইনসুলিনের জিনটা। তারপরে রিকম্বিনান্ট প্লাজমিড ইকোলাইতে প্রবেশ করানো হয়। ইকোলাই, এটা হচ্ছে ইকোলাই। দেখো, এর মধ্যে এই রিকম্বিনান্ট প্লাজমিডটা প্রবেশ করানো হচ্ছে। 5 নম্বর, ব্যাকটেরিয়া ইনসুলিন উৎপাদন করে। তারপরে যে ব্যাকটেরিয়া ইনসুলিন উৎপাদন করে
নম্বরে ইনসুলিনটা সংগ্রহ করা হয় আর পরিশোধন করা হয়। এই দেখো এই হচ্ছে ফাইনাল স্টেজ। এর ডিটেলস যদি চাও ভিডিও এরকম লাইফ সায়েন্সের কোন টপিকের উপরে তোমরা জানিও, কোনো চ্যাপ্টারের উপরে। আর অন্যান্য বিকল্প দেখো, অন্যান্য যে অপশন গুলো সেগুলো কেন ঠিক নয়। মাইক্রো প্রপাগেশন কি? এটি উদ্ভিদ দ্রুত বংশবিস্তার ও ক্লোন তৈরি করার পদ্ধতি। বায়োঅ্যাসে কি? এটি কোনো রাসায়নিক বা হরমোন পরিমাণ নির্ণয়ের একটি পরীক্ষণ পদ্ধতি, মানে কোনো রাসায়নিক বা হরমোনের পরিমাণ নির্ণয়ের একটি পরীক্ষা পদ্ধতি। ঠিক আছে, উপসংহার দেখো, অতএব গবেষণা করে ইনসুলিন প্রস্তুত করার পদ্ধতিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিটেলসে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এরকম এমসিকিউ অ্যান্সার করার জন্য কিন্তু কনসেপ্ট, ইন ডেপথে কনসেপ্ট কিন্তু বুঝতে হবে এবং মনে রাখতে হবে, এবং প্রপার যেহেতু টাইমিং থাকবে সেই টাইমিং এর মধ্যে অ্যান্সার করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু মাল্টিপল টাইম রিভিশন করতে হবে। দেখো দ্বিতীয় কোশ্চেন, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য? নিচে যে অপশনগুলো আছে টেকোফেরল, এই টোকোফেরল, থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন, এইগুলো কোনটি ফ্যাটে দ্রব্য? দেখো অ্যান্সার হবে টোকোফেরল। ব্যাখ্যা দেখো, টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। টোকোফেরল কি? টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর একটা রাসায়নিক নাম। ভিটামিন ই একটি ফ্যাটে দ্রব্য ভিটামিন, ভিটামিন ই হচ্ছে একটা ফ্যাটে দ্রব্য ভিটামিন, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এটি ফ্যাট বা তেলের সাথে দ্রবীভূত হয় এবং শরীরের চর্বিযুক্ত টিস্যু ও লিভারে সঞ্চিত থাকে। এটি ফ্যাট ও তেলের সাথে, এই টোকোফেরলটা ফ্যাট এবং তেলের সাথে দ্রবীভূত হয় এবং আমাদের শরীরের যে চর্বিযুক্ত টিস্যু আছে এবং লিভারে সংরক্ষিত থাকে, স্টোর করা থাকে। অন্যদিকে থায়ামিন যেটা হচ্ছে বি ওয়ান, এটা মনে রাখতে হবে কিন্তু, এইগুলো ইম্পর্টেন্ট। থায়ামিন হচ্ছে বি ওয়ান, টেকোফেরল হচ্ছে ভিটামিন ই, নিয়াসিন হচ্ছে ভিটামিন বি3 এবং রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু। ভিটামিন রিলেটেড একটা কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে, এবারও কিন্তু একটা আসবে। ভিটামিন রিলেটেড কোশ্চেন কিন্তু প্রতি বছর একটা আসে। এই যে হরমোনের কম ক্ষরণ অধিক ক্ষরণ, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। হার্ট থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। তো এই যে টপিক গুলো বললাম, দেখবে 2026-এ যে কোশ্চেন হবে সেখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবে। এই টপিক গুলো বললাম তোমরা নোট করে নাও, এই টপিক গুলো ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে। হলো জলে দ্রাব্য এই ভিটামিন গুলো, থায়ামিন, নিয়াসিন আর রাইবোফ্লাভিন হচ্ছে জলে দ্রব্য ভিটামিন, মনে রাখবে। আর টোকোফেরল হচ্ছে ফ্যাটে দ্রব্য ভিটামিন। অর্থাৎ এগুলি পানিতে দ্রবীভূত হয় এবং শরীরে দীর্ঘদিন সঞ্চিত থাকে না, ফলে নিয়মিত খাদ্য থেকে গ্রহণ করতে হয়। ভিটামিন ই যেমন লিভারে সঞ্চিত থাকে বা চর্বিযুক্ত টিস্যুতে সঞ্চিত থাকে, ঠিক তেমন জলে দ্রব্য যে ভিটামিন গুলো আছে সেগুলো কিন্তু শরীরে সঞ্চিত থাকে না, নিয়মিত খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। এবার দেখো ভিটামিনের দ্রব্যতার ভিত্তিতে একটা শ্রেণী বিভাগ করে দিয়েছি, দেখো আমি। ফ্যাটে দ্রব্য ভিটামিন আর জলে দ্রব্য ভিটামিন, দেখো এই সাইড হচ্ছে ফ্যাটে দ্রব্য, এই সাইডে জলে দ্রব্য ভিটামিন। দেখো ফ্যাটে দ্রব্য ভিটামিন গুলো কি কি? ভিটামিন এ যেটা রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন। ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসতে পারে। দেখো জলে দ্রব্য ভিটামিন কি? জলে দ্রব্য ভিটামিন বি কমপ্লেক্স, তার মধ্যে বি1, বি2, বি3, বি6, বি12 এইগুলো পড়ছে। ফোলেট, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড এগুলো। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এইটা নিয়ে এই লাস্ট ইয়ার কিন্তু, প্রিভিয়াস ইয়ার 2025-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এই যে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড জলে দ্রব্য, আমি বারবার বলছি এই ভিটামিন থেকে এইগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে কিন্তু। এবার দেখো মনে রাখার উপায় দেখো, ই ভিটামিন আছে টোকোফেরল। টোকোফেরল এক্সট্রা এনার্জি প্রোটেক্টর, আমরা জানি ফ্যাট হচ্ছে এক্সট্রা এনার্জি প্রোটেক্টর, আমরা সবাই জানি। তাই এক্সট্রা ই ফর ভিটামিন ই।
তাই এর রাসায়নিক নাম কিন্তু টোকোফেরল। ফ্যাটের দ্রব্য হয়। আর বি গ্রুপ অ্যান্ড সি ওয়াটার সলিউবেল। ভিটামিন বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবেল, বডি থেকে বেরিয়ে যায়, তাই নিয়মিত খেতে হয়। ঠিক আছে, টোকোফেরল ভিটামিন ই এই গ্রুপটা বি বি গ্রুপ, এই যে বি কমপ্লেক্স এই ভিটামিন বি গ্রুপের, তাই বি গ্রুপ বলছি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 3, দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না? থাইমিন, ইউরাসিল, অ্যাডেনিন, সাইটোসিন। এর এই যে চারটে আছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, এর মধ্যে কোনটা ডিএনএ তে থাকে না? অপশন হবে ইউরাসিল। এই যে উত্তর হবে ইউরাসিল। দেখো ব্যাখ্যা দেখো, ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে, মনে রাখবে। ডিএনএ তে টোটাল 4 ধরনের নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে। একটা হচ্ছে থায়ামিন, যেটাকে টি ক্যাপিটাল টি, অ্যাডেনিন যেটা ক্যাপিটাল এ, গুয়ানিন যেটা ক্যাপিটাল জি, সাইটোসিন যেটা ক্যাপিটাল সি। অন্যদিকে ইউরাসিল যেটা ক্যাপিটাল ইউ থাকে আরএনএ তে, ডিএনএ তে নয়। তাই ইউরাসিল ডিএনএ এর গঠনগত অংশ নয়। ইউরাসিল কিন্তু আরএনএ থাকে, থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন কিন্তু ডিএনএ তে থাকে। তাই এটা হবে অ্যান্সার। কারণ নিম্নলিখিত কোন ক্ষার নাইট্রোজেন যুক্ত ডিএনএ তে থাকে না বলেছে। এ দেখো 4টি নাইট্রোজেন যুক্ত ক্ষারের গঠন একটু দেখে নিও। শুধুমাত্র ডিএনএ তে থাকে থাইমিন, অ্যাডেনিন ডিএনএ ও আরএনএ দুটোতেই থাকে, সাইটোসিন ডিএনএ আরএনএ দুটোতেই থাকে, ইউরাসিল শুধুমাত্র আরএনএ তে থাকে, ডিএনএ তে নয়। তাই এটাই কিন্তু অ্যান্সার। দেখো একটা মনে রাখার টিপস, থায়ামিন, টি ফর থায়ামিন ডিএনএ তে আছে, আর ইউরাসিল আরএনএ তে আছে, ডিএনএ তে নয়। সুতরাং যে নাইট্রোজেন যুক্ত ক্ষারটি থাকে না তা হলো ডিএনএ তে, সেটা হচ্ছে ইউরাসিল। দেখো 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? দেখো এ ট্রিপসিন, পেপসিন, ট্রিপসিন দেখো টয়রসি হবে, ইরেপসিন আর রেনিন। উত্তর হবে পেপসিন, অ্যান্সার হবে পেপসিন। দেখো ব্যাখ্যা, পেপসিন একটি প্রোটিওলাইটিক এনজাইম। পেপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়। এটা মনে রাখবে, পেপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়। এটি একটি আম্লিক মাধ্যমে, পিএইচ হয় 1.5 থেকে 3.5, সর্বাধিক কার্যকরভাবে কাজ করে। এটি হচ্ছে আম্লিক মাধ্যমে কাজ করে, যেটা হয় 1.5 থেকে 3.5 সর্বাধিক ভাবে কার্যকর ভাবে কাজ করে। এটি খাদ্য প্রোটিনকে পেপটাইডে ভেঙে দেয়। এই পেপসিন প্রোটিনকে পেপটাইডে ভেঙে দেয়। অন্যদিকে ট্রিপসিন, ইরিপসিন ক্ষারীয় মাধ্যমে ক্ষুদ্রান্তে কাজ করে, এবং রেনিন মূলত শিশুদের দুধের ক্ষেত্রে কাজ করে। ট্রিপসিন, ইরিপসিন ক্ষারীয় মাধ্যমে কাজ করে, কোথায় কাজ করে? ক্ষুদ্রান্তে কাজ করে। আর পেপসিন পাকস্থলীতে কাজ করে। আর রেনিন মূলত
শিশুদের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, এবার দেখো এই সাইডের জায়গাটা দেখো, পাকস্থলীতে আম্লিক মাধ্যমে 1.5 থেকে 3.5 পেপসিন প্রোটিনকে পেপটাইডে ভেঙে দেয় পাকস্থলীতে। এই দেখো ছবি দিয়ে দিয়েছি। এটা দেখো ক্ষুদ্রান্তে ট্রিপসিন আর ইরপসিন ক্ষারীয় মাধ্যমে, এই যে ক্ষুদ্রান্তে 7.5 থেকে 8.5 পিএইচ হয়, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। আর শিশুদের ক্ষেত্রে আম্লিক মাধ্যমে পিএইচ থেকে নিয়ার অ্যাবাউট মোটামুটি 4-এর কাছাকাছি রেনিন দুধের কেসিনকে জমাট বাঁধতে সহায়তা করে। এবার এই চার্টটা দেখো, চার্টটা খুব ইম্পর্টেন্ট। চারটি এনজাইমের কার্যক্ষেত্র আর মাধ্যম আমি বলে দিয়েছি। দেখো এনজাইম ট্রিপসিন, উৎপত্তি স্থান দেখো অগ্ন্যাশয়। এই ট্রিপসিন কোথা থেকে উৎপত্তি হয়? অগ্ন্যাশয়। কার্যক্ষেত্র কি? ক্ষুদ্রান্তে। মাধ্যমের ধরন কি? ক্ষারীয় 7.5 থেকে 8.5। কাজ প্রোটিনকে পেপটাইডে ভেঙে দেয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই চার্ট থেকে কিন্তু কোশ্চেন পেতে পারো। তোমাদের চার্টে কনভার্ট করে নিচ্ছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। পেপসিন, পেপসিনের উৎপত্তি স্থান পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি। কার্যক্ষেত্র হচ্ছে পাকস্থলী। মাধ্যমের ক্ষরণ হচ্ছে আম্লিক মাধ্যমে 1.5 থেকে 3.5। প্রোটিনকে পেপটাইডে ভেঙে দেয় এটাও। ইরিপসিন ক্ষুদ্রান্তের প্রাচীরের এর উৎপত্তি স্থান হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর। কার্যক্ষেত্র হচ্ছে ক্ষুদ্রান্ত। মাধ্যমের ধরন হচ্ছে ক্ষারীয়। এটা হচ্ছে 7.5 থেকে 8.5 পিএইচ। এটা পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। এর কাজ হচ্ছে এটা। রেনিন, রেনিনের উৎপত্তি স্থান হচ্ছে শিশুর পাকস্থলী। কার্যক্ষেত্র হচ্ছে পাকস্থলী। মাধ্যমের ধরন হচ্ছে আম্লিক। পিএইচ হচ্ছে 4-এর কাছাকাছি। কাজ হচ্ছে রেনিনের দুধের কেসিনকে জমাট বাঁধায়। খুব ইম্পর্টেন্ট কিন্তু ফ্লো চার্টটা। মনে রাখার টিপস দেখো, পাকস্থলী আম্লিক মাধ্যম, পেপসিন কাজ করে। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত ক্ষারীয়। ক্ষুদ্রান্তের ক্ষীয় আর হচ্ছে ক্ষারীয়র মনে রাখবে, ক্ষুদ্রান্ত ক্ষারীয়। ঠিক আছে, আর পাকস্থলী আম্লিক, মানে যেহেতু HCl এর ব্যাপার আছে আসি, তাই হচ্ছে আম্লিক। ট্রিপসিন আর পেপসিন কাজ করে, শিশুদের ক্ষেত্রে রেনিন কাজ করে। এই ক্লাসটা লাস্ট টাইম দেখলে তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে, রিভিশনও হয়ে যাবে একবার। দেখো আমি ডিটেলসে ডিসকাস করেছি, ফ্লো চার্ট, ডায়াগ্রাম সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো একটা কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে তোমাদের সলভ করা। যে ট্রিপসিন কোথা থেকে উৎপত্তি স্থান, পেপসিনের কোথায় উৎপত্তি স্থান, কোথায় কাজ করে, কি কাজ, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে। নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এ হচ্ছে হিম, বি হচ্ছে বিলিরুবিন, সি হচ্ছে বিলিভার্ডিন, ডি হচ্ছে লেসিথিন। লেসিথিন হবে। লেসিথিন হচ্ছে যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, মানে লিভারের। দেখো ব্যাখ্যা দেখো, যখন পুরনো লোহিত রক্তকণিকা ভেঙে যায় তখন হিমোগ্লোবিন ভেঙে যকৃতে নিম্নলিখিত পদার্থগুলি উৎপন্ন হয়। মানে পুরনো যে লোহিত রক্তকণিকা আছে সেটা যখন ভেঙে যায় তখন হিমোগ্লোবিন ভেঙে যকৃতে নিম্নলিখিত পদার্থগুলি উৎপন্ন হয়। দেখো হিমোগ্লোবিন ভেঙে গ্লোবিন প্লাস হিম, হিম থেকে বিলিভার্ডিন, থেকে বিলিরুবিন, বিলিরুবিন যকৃৎ থেকে পিত্তের সাথে নিঃসৃত হয়, মানে যে পিত্ত সেই পিত্তের সাথে নিঃসৃত হয়। অতএব হিম, বিলিভার্ডিন, বিলিরুবিন এই তিনটি যৌগ হিমোগ্লোবিনের ভাঙনের ফলে যকৃতে উৎপন্ন হয়। হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন এই তিনটে যৌগ কিন্তু হিমোগ্লোবিনের ভাঙনের ফলে যকৃতে তৈরি হয়, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু। কিন্তু লেসিথিন, একটি ফসফোলিপিড, মনে রাখবে। লেসিথিন কিন্তু একটা ফসফোলিপিড, যা যকৃৎ তৈরি করলেও এটি হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। লেসিথিন হচ্ছে ফসফোলিপিড যেটা যকৃৎ তৈরি করলেও, কিন্তু যকৃৎ তৈরি করে কিন্তু হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, মনে রাখবে। প্রতিটি বিকল্প সংক্ষেপে সম্পর্কে সংক্ষেপে দেখো ব্যাখ্যা করে দিয়েছি।
হিম হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙনের প্রথম ধাপে উৎপন্ন হয়। বিলিরুবিন বিলিভার্ডিন থেকে ভেঙে যকৃতে তৈরি হয়। বিলিভার্ডিন হিম থেকে প্রথম এটি তৈরি হয়। আর লেসিথিন এটি ফসফোলিপিড হিমোগ্লোবিনের ভাঙনের ফলে হয় না। এই দেখো এটা এটা হচ্ছে আমাদের যকৃৎ। এই যকৃৎ দেখো হিমোগ্লোবিনের ভাঙনের ভয়ে প্রথমে গ্লোবিন অ্যামাইনো অ্যাসিড আর হিম হয়, তারপর সেই গ্লোবিন থেকে বিলিভার্ডিন, বিলিভার্ডিন থেকে বিলিরুবিন, যা পিত্তের সাথে মিশ্রিত হয়, এইভাবে তৈরি হয়। দেখো মনে রাখার টিপস, হিমোগ্লোবিন ভাঙলে যকৃতে উৎপন্ন হয় হিম, বিলিভার্ডিন, বিলিরুবিন, কিন্তু লেসিথিন আসে খাদ্য বা অন্য উৎস থেকে, হিমোগ্লোবিন থেকে না। এটা কিন্তু মনে রাখার টিপস। এই টিপস গুলো কিন্তু খুব হেল্পফুল। সুতরাং যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না এমন যৌগ হলো লেসিথিন। এবার দেখো পরের কিছু কোশ্চেন, এগুলো ডিসকাস করি চলো। দেখো কোশ্চেনটা, সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখো এ উদ্দীপক, গ্রাহক, মোটর নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্সরি নিউরন, কারক, সাড়া। অপশন বি দেখো উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক, সাড়া। এই যে ক্রমগুলো আছে এর মধ্যে কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। সি দেখো উদ্দীপক, কারক, মোটর নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্সরি নিউরন, গ্রাহক আর সাড়া। ডি হচ্ছে উদ্দীপক, কারক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, গ্রাহক, কারক। সঠিক উত্তর হবে বি, যে উদ্দীপক থেকে মনে রাখবে, উদ্দীপক থেকে গ্রাহকে যায়, গ্রাহক থেকে সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন, মোটর নিউরন থেকে কারক, কারক থেকে সাড়া। এইটা এই সিকোয়েন্সটা কিন্তু ফলো করে। দেখো এই যে রিফ্লেক্স আর্কের সঠিক ক্রম, এটা হচ্ছে রিফ্লেক্স আর্ক। দেখো প্রথমে উদ্দীপক, মানে দেখো একটা কোনো গরম যদি তোমার হাতে আঙুলে লাগে, প্রথমে গ্রাহক থেকে সেন্সরি নিউরন হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আরেকটা নার্ভ মোটর নিউরন, মোটর নিউরন থেকে তোমাদের হাতটা তাড়াতাড়ি কিন্তু কারক হিসেবে কাজ করে এবং সাড়া দেয়, আমরা সরিয়ে নিই কিন্তু। এই হচ্ছে পুরো সিকোয়েন্সটা। দেখো তাপ বা ব্যথা উদ্দীপক, তাপ বা ব্যথা এগুলো হচ্ছে উদ্দীপক। তাপ লাগলে, ব্যথা লাগলে, ধরো এই যেমন কনুই, কনুই যেমন যদি দেওয়ালে লাগে দেখবে আমরা তাড়াতাড়ি সরিয়ে নিই, এটা রিফ্লেক্স, ওটাকে বলে দিস ইজ কল্ড রিফ্লেক্স। ত্বকের রিসেপ্টর উদ্দীপক গ্রহণ করে, তারপরে কি হয় উদ্দীপকের সংকেত কেন্দ্রের দিকে বহন করে, সংকেত বিশ্লেষণ করে উত্তর দেয়, এখানে কেন্দ্রের নির্দেশ কারকের দিকে বহন করে। 6 নম্বর হচ্ছে কারক, পেশি অথবা গ্রন্থি নির্দেশ অনুযায়ী কাজ করে, হাত সরিয়ে নেওয়া, প্রত্যাহার প্রতিক্রিয়া, এটা হচ্ছে সাড়া। এই পুরো সিকোয়েন্সটা কিন্তু ফলো করে। এইবার দেখো ব্যাখ্যা। রিফ্লেক্স আর্ক হলো এমন একটি অনৈচ্ছিক প্রতিক্রিয়া পথ যেখানে উদ্দীপক 1 নম্বর তাপ, ব্যথা, আলো ইত্যাদি কোনো পরিবর্তন ঘটায়। 2 নম্বর হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর, ত্বক বা অঙ্গের রিস্টের উদ্দীপক, রিসেপ্টরের উদ্দীপক গ্রহণ করে। 3 নম্বর সেন্সারি নিউরন, সংকেতকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে বহন করে। 4 নম্বর দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি, মেরুদণ্ড, সংকেত বিশ্লেষণ করে করে উপযুক্ত উত্তর দেয়, উত্তর তৈরি করে। তারপর 5 নম্বর মোটর নিউরন সেই নির্দেশকে কারকের দিকে বহন করে, কারক পেশি বা গ্রন্থি নির্দেশ অনুযায়ী কাজ করে, সাড়া দেয়, তারপর দৃশ্যমান প্রতিক্রিয়া ঘটে, যেমন হাত সরিয়ে নেয়। এই যে সিকোয়েন্সটা বললাম 7 নম্বর অবধি, এইটাই এখানে ব্যাখ্যা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে রিফ্লেক্স আর্কের সঠিক ক্রম কি, প্রথমে উদ্দীপক,
তারপরে গ্রাহক, তারপরে সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক, সাড়া। দেখো মনে রাখার টিপস দেখো, স্টিমুলাস, রিসেপ্টর, এই যে রিসেপ্টর, সেন্সারি, সিএনএস, মোটর, ইফেক্টর, রেসপন্স, অর্থাৎ উদ্দীপক, তারপরে গ্রাহক, সেন্সারি, কেন্দ্র, মোটর, কারক, সাড়া। এটা মনে রাখতে হবে, কিন্তু মুখস্থ করতে হবে। এটাই জানতে চেয়েছে। ও আর কোষ বিভাজন থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, যেমন হরমোনের কম ক্ষরণ বেশি ক্ষরণের জন্য, ভিটামিন থেকে একটা কোশ্চেন থাকে, হার্ট থেকে একটা কোশ্চেন থাকে, আর এই যে কোষ বিভাজন, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন প্রতি বছর থাকে, এবছরে কিন্তু থাকবে। এগুলো নোট ডাউন করে নাও, এগুলো রিভিশন করে যাও কিন্তু এক্সাম দেওয়ার আগে। দেখো প্রশ্ন, কোনটি কোষ চক্রের কোন চেক পয়েন্ট নয়? কোনো চেক পয়েন্ট নয়। নিচের কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয়? দেখো, G1 থেকে এস, G2 থেকে এম, এম থেকে G1 আর এস। উত্তর হবে এস। এস ফেজে কি হয়? ডিএনএ এর রেপ্লিকেশন হয়। এই দেখো জি ওয়ান থেকে জি টু তে গ্রোথ প্রিপারেশন হয়, এম হচ্ছে মাইটোসিস, ডিএনএ তে ডিএনএ সিনথেসিস হয়, যেটা বললাম এস ফেজে। মনে রেখো এই কোশ্চেনটা কিন্তু নিটেও আসে। আর G1, এই দেখো চেক পয়েন্ট এখানে একটা থাকে, এখানে একটা চেক পয়েন্ট থাকে, আর এখানেও একটা চেক পয়েন্ট থাকে, বাকিগুলো সব চেক পয়েন্ট। ব্যাখ্যা, কোষ চক্রে প্রধান তিনটি চেক পয়েন্ট রয়েছে। কোষ বিভাজনের কোষ চক্রে তিনটি চেক পয়েন্ট আছে। একটা জি থেকে এস চেক পয়েন্ট, কোনো কোষ পর্যাপ্ত বড় হয়েছে কিনা সেটা দেখা হয়, পুষ্টি বৃদ্ধি সংকেত ঠিক আছে কিনা এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত নয় কিনা এসব যাচাই করে সব ঠিক থাকলে এসে প্রবেশ করানো হয়। এই যে সব ঠিক থাকলে তারপর কিন্তু এস ফেজে প্রবেশ করানো হয়। এটা হচ্ছে G1 থেকে এস চেক পয়েন্ট। তারপর দেখো G2 থেকে এম চেক পয়েন্ট, দেখো ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা দেখা হয় এই চেক পয়েন্টে, এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা যাচাই করা দেখা হয়। সব ঠিক থাকলে মাইটোসিসে প্রবেশ করানো হয় G2 থেকে এম। এই যে G2 থেকে এম এইখানে। এইবার দেখো এম থেকে G1 চেক পয়েন্ট, মাইটোসিস সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা যাচাই করে এবং দুই কন্যা কোষ স্বাভাবিক হয়েছে কিনা নিশ্চিত করে তারপর কোষ G1 পর্যায়ে ফিরে যায় এম থেকে G1। দেখো সিদ্ধান্ত, এস পর্যায়ে ডিএনএ সিনথেসিস, কোনো আলাদা চেক পয়েন্ট নেই। এস ফেজে কিন্তু ডিএনএ সিনথেসিস হয়, এখানে কোনো আলাদা চেক পয়েন্ট নেই, তাই ডি কোষ চক্রে, এস হচ্ছে কোষ চক্রে কোনো চেক পয়েন্ট না। সারাংশ দেখো, কোষ চক্রে তিনটি চেক পয়েন্ট আছে, মনে রাখো। চেক পয়েন্টস এনশিওর করে কারেক্ট প্রোগ্রেশন, যে সিকোয়েন্সটা সেটা এনশিওর করে। তিনটি চেক পয়েন্ট G1 থেকে এস, G2 থেকে এম, এম থেকে G1। এস পর্যায়ে কোনো চেক পয়েন্ট নেই কিন্তু, এখানে শুধু ডিএনএ সিনথেসিস। দেখো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত
নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? দেখো, অপশন এ ঘাস, গম, আম, ঘাস, ছাগল, মানুষ, ঘাস, গরু, হাতি, ঘাস, মাছ এবং ছাগল। দেখো, একই স্তরের উদ্ভিদ খাদ্য শৃঙ্খল নয়। ঘাস, গম, আম হচ্ছে একই স্তরের উদ্ভিদ, এরা খাদ্য শৃঙ্খল নয়। এটি সঠিক খাদ্য শৃঙ্খল। যেমন ঘাসকে ছাগল খায়, ছাগলকে মানুষ খায়, এটি সঠিক খাদ্য শৃঙ্খল। কিন্তু দেখো, সবগুলোই প্রাণী, ছাগল, গরু, হাতি সবগুলো প্রাণী, তাই খাদ্য শৃঙ্খল নয়। ঘাস, মাছ, ছাগল এখানে ধারাবাহিকভাবে খাদ্য গ্রহণ সম্পর্ক নেই, ঠিক আছে? কারণ ঘাসকে মাছ, ঘাস কিন্তু ছাগল, ছাগল মাছকে কখনো খায় না। তো ব্যাখ্যা দেখো, খাদ্য শৃঙ্খল হলো এমন একটি ক্রম যেখানে এক জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এক জীব, দেখো এখানে ঘাসকে ছাগল খায়, ছাগলকে মানুষ খায়, সেটাই বলছে খাদ্য শৃঙ্খল হলো এমন একটি ক্রম যেখানে এক জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং শক্তির প্রবাহ একদিক থেকে অন্য দিকে যায়। ঘাস হলো উদ্দীপক, মানে ঘাস হচ্ছে একদম প্রডিউসার, উদ্দীপক। ঘাস যদি না থাকে, ছাগল ঘাস খায় এবং এটি প্রাথমিক ভোক্তা, প্রাইমারি কনজিউমার। আর মানুষ ছাগলের দুধ, মাংস ইত্যাদি খায়, এটি দ্বিতীয় পর্যায়ের ভোক্তা, সেকেন্ডারি কনজিউমার। ঠিক আছে? সুতরাং ঘাস, ছাগল, মাছ একটি সঠিক খাদ্য শৃঙ্খল। এই যে ঘাসকে ছাগল খাচ্ছে, ছাগলের মানুষ বা দুধও খায়, শক্তির প্রবাহ একদিক থেকে অন্য দিকে হয়। সঠিক উত্তর ঘাস, ছাগল, মাছ। এই হলো তোমার 2024-এর কিছু কোশ্চেন অ্যান্সার, ডিটেলসে ডিসকাস করলাম। তোমরা যারা এএনএম জিএনএম এক্সাম দেবে তারা জানিও আর কি কি টপিক বা কোনো অনশর্ট ভিডিও চাও কিনা রিভিশনের জন্য, বা আরো এরকম ভিডিও চাও কিনা কমেন্টস বক্সে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর ইসিজি রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও আরো তোমরা দেখতে পারো, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।